আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রতিদিনের পড়াশোনা নিয়ে আবার হাজির হয়েছি। আজ আমরা ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান ও পরিবেশ এবং গণিত নিয়ে বেশ কিছু জিনিস আলোচনা করব। দেখো, এর আগে যা যা পড়ানো হয়েছে সমস্ত কিছু লিঙ্ক ডেসক্রিপশনে কিংবা প্লেলিস্টে তোমরা পেয়ে যাবে। তোমাদের দরকার থাকলে তোমরা দেখতে পারো। আর আজকে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। চ্যানেল যদি নতুন এসে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবে, যাতে আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছায়। চলো আজকে পড়া শুরু করি। প্রথমে আমরা করে দেখব দশমিক ভগ্নাংশকে পূর্ণ ভগ্নাংশ, দশমিক ভগ্নাংশ দিয়ে গুণ করা ভাগ করা। কোষে দেখি 7। দেখো কি আছে প্রশ্ন। বর্গাকার সাদা কাগজে 10 × 10 = বর্গাকার ঘর থেকে আলাদা রং দিয়ে হাতে কলমে 0.5, 0.9 আর 0.2, 0.8 এদের মান কত হয় দেখি। দেখো, বর্গাকার সাদা অংশ মানে 10 × 10 = 100। এবার রং করা হয়েছে কত অংশ বলো তো? 0.5 × 0.9। 5 মানে কি জানি? 0.5 মানে জানি আমরা 5-এর 10, আর 9 মানে কি জানি? 9-এর 10। দেখো, ভগ্নাংশ যেরকম গুণ আমরা শিখেছিলাম, লবে লবে গুণ হবে 5 9 45, হরে হরে গুণ হবে 10 10 100। তাহলে 45-এর 100 এটা যদি দশমিক ভগ্নাংশে পরিণত করি কত হবে? 0.45। কী করে বলো তো? 1-এর পরে শূন্য যত, দশমিকের পরে সংখ্যা তত। দেখো, 1-এর পরে দুটো শূন্য আছে, কেন? দশমিকের পরে দুটো ঘর আছে। অনুরূপভাবে 0.2 × 0.8, 0.2 মানে 2-এর 10। কীভাবে হলো? দশমিকের পরে একটা সংখ্যা, একটা ঘর আছে, তার মানে 1-এর পরে একটা শূন্য হবে। এখানেও তাই। লবগুলো গুণ হবে 8 × 2 = 16, হরগুলো গুণ হবে 10 10 100। 1-এর পরে দুটো শূন্য আছে, দশমিকটা দুটো ঘর পরে বসবে। দেখো, দশমিকটা বসছে, তারপরে দুটো সংখ্যা আছে। সেরকমভাবে আমরা অঙ্কগুলো বুঝবো আর কি। মিঠু খাতা কিনবে। একটি খাতার দাম 12 টাকা 75 পয়সা হলে বিটুকে কত টাকা জোগাড় করতে হবে হিসেব করি। দেখো, একটি খাতার দাম হচ্ছে 12 টাকা 75 পয়সা, ঠিক আছে? 12.75 টাকা। 4টে খাতার দাম কত হবে? অবশ্যই বেশি হবে, তাহলে গুণ করতে হবে। 4কে 12.75 দিয়ে গুণ করবো। দেখো, দশমিকের পর দুটো ঘর ছিল, ওই জন্য 1-এর পরে দুটো শূন্য এসছে ভগ্নাংশে। এবার ওপরটাকে যোগ করে দেবো, গুণ আছে গুণ করে দেবো। তাহলে 1275কে 4 দিয়ে গুণ করলে হচ্ছে 5100, ঠিক আছে? এবার তুমি চিন্তা করো, দুটো শূন্য, এই দুটো শূন্য কেটে গেল, পরে দেখছি 51, তাহলে 51 টাকা হবে। তাহলে 4টি খাতার দাম তাকে 51 টাকা জোগাড় করতে হবে। পরের অংশ দেখো, রেজিনা বিবি তার জমি 0.35 অংশে বাড়ি করেছেন, বাকি অংশে 0.2 অংশে ফুলের চাষ করেছেন। তার জমির কত অংশে তিনি ফুলের চাষ করেছেন? ধরি তার জমি হচ্ছে, মোট অংশ হচ্ছে 1 অংশ, জমির পরিমাণ মোট হচ্ছে 1 অংশ। এরপর তিনি বাড়ি করেছেন কত? 0.35 অংশে। তাহলে বাকি কত আছে? বাকি আছে 1 থেকে 0.35 বিয়োগ দেবো। 1 থেকে 0.35 বিয়োগ দিলে হবে 0.65, ঠিক আছে? দেখো, তারপরে 0.2 অংশে ফুলের চাষ করেছেন, তাহলে 0.65 অংশের 0.2 অংশে ফুলের চাষ করেছেন, তাহলে 0.65-এর সঙ্গে 0.2 গুণ করবো। কীভাবে গুণটা আছে দেখো, 0.65 মানে 65 100, 0.2 মানে হচ্ছে 2-এর 10। এবার ওপরটা গুণ হবে 130, নিচেটা গুণ হবে 1000। দেখো, শূন্য শূন্য কেটে গেল, ওপরে থাকছে 13, নিচে থাকছে 100, 0.13 হবে উত্তর, ঠিক আছে? এরপর দেখো, আমার কাছে 150 টাকা আছে, আর আমার টাকা 0.3 অংশ দিয়ে আমি খাতা কিনলাম, আর 0.4 অংশ দিয়ে আমি গল্পের বই কিনলাম। এখন আমার কাছে কত টাকা পড়ে আছে? তাহলে 150 টাকা 0.3 অংশ মানে কত? আমার কাছে ছিল 150 টাকা, তার 0.3 অংশ মানে 150-কে 0.3 দিয়ে গুণ। 0.3 মানে 3-এর 10, শূন্য শূন্য কেটে গেল, 15 আর 3 গুণ করলে 45। অনুরূপভাবে আমার টাকা 0.4 অংশ মানে 150 গুণিত 0.4, 0.4 মানে 4-এর 10, শূন্য শূন্য কেটে গেল, 4 15 হচ্ছে 60। তাহলে খাতার বই কিনতে আমার মোট খরচ কত হলো? একটা 35 টাকা আর 60 টাকা, যোগ করে দেখো 105 টাকা হচ্ছে। আমার কাছে ছিল কত? 150 টাকা। 105 টাকা খরচ করলে কত থাকে? এটা বিয়োগ করতে হবে। 150 থেকে 105 বিয়োগ করে 45 টাকা থাকে। তাহলে আমার কাছে এখন আছে মাত্র 45 টাকা। 5 অঙ্কটা দেখব কি আছে। আজ আমরা মোটর গাড়িতে 94.5 কিমি পথ যাব। 1 কিলোমিটার যেতে মোটর গাড়ির 0.078 লিটার পেট্রোল খরচ হয়। হিসেব করে দেখি মোট কত লিটার পেট্রোল খরচ হবে। ব্যাপারটা দেখো, 1 কিলোমিটার যেতে খরচ হয় 0.078 লিটার পেট্রোল। তাহলে আমরা যেতে হবে কত? 94.5 কিলোমিটার যেতে হবে। কত পেট্রোল হবে? গুণ করতে হবে। গুণটা একটুখানি ভালো করে আমরা বুঝবো। দেখো, 0.078, তাহলে দশমিকের পরে একটা দুটো তিনটে ঘর আছে, তাহলে 1-এর পরে
তিনটে শূন্য 1000 হবে। এখানে কিন্তু দশমিক পরে একটা ঘর আছে, তাহলে এখানে হরে হবে একের পরে একটা শূন্য মানে 10। এবার উপরটা গুণ করব, নিচেরটা গুণ করব। উপরটা গুণ করলে 73,710, নিচেরটা গুণ করলে 10,000। শূন্য শূন্য কেটে গেল, তাহলে কটা শূন্য পড়ে থাকছে? তিনটি শূন্য। দশমিকটা এমন জায়গায় বসবে, দেখো দশমিকটা এমন জায়গায় বসছে, তারপর জন্য তিনটে ঘর থাকছে। 7.37 1 লিটার পেট্রোল আমার খরচ হবে। এইভাবেই এই অঙ্কটা আমরা শিখলাম। 6 অঙ্কটা দেখব। আলিশার দাদা বাড়ি থেকে সাইকেল চেপে শিবপুর লঞ্চ ঘাটে পৌঁছতে 1.4 ঘন্টা সময় নিল। সে যদি ঘন্টায় 11.5 কিলোমিটার বেগে সাইকেল চালায়, তবে আলিশার বাড়ি থেকে শিবপুর লঞ্চ ঘাটের দূরত্ব কত? একই রকম ব্যাপার। আলিশার দাদা 1 ঘন্টা যায় 11.5 কিলোমিটার। সে কত ঘন্টা সাইকেল চালিয়েছে? সে 1.4 ঘন্টায় সাইকেল চালিয়েছে। তাহলে মোট কত যাবে? 11.5 গুণিত 1.4। দেখো দশমিক টুটে গিয়ে তাহলে একটা 10 এসছে। কেন এসছে? ওই একই রকম নিয়ম, দশমিকের পরে একটা ঘর, একের পরে একটা শূন্য। এখানেও দশমিকের পরে একটা ঘর, একের পরে একটা শূন্য। ওপর গুণ হবে, নিচেগুলো গুণ হবে। ঠিক আছে? তাহলে ওপরে হবে 1610, নিচে হবে 100। শূন্য শূন্য কেটে দিলাম। তারপর দেখছি 10, আর ওপরে হচ্ছে 161। দেখো এমন একটা জায়গায় দশমিকটা বসাবো যেন দশমিক পরে একটা ঘর থাকে, কারণ নিচে একটা শূন্য ছিল। তাহলে 16.1 হবে উত্তর। আলিশার বাড়ি থেকে শিবপুর লঞ্চ ঘাটের দূরত্ব হচ্ছে 16.1 কিলোমিটার। এরপর আছে 7 অঙ্কটা দেখো। আমার মা 2.5 কিগ্রা ডাল কিনে আনতে বললেন। 1 কিগ্রা ডালের দাম 62.50 টাকা। তাহলে মোট কত খরচ হবে? এটা ওই একই রকম নিয়ম, 1 কিগ্রা ডালের দাম 62.50 টাকা। আর আমাকে কিনতে বলা হয়েছে কত? 2.5 কিগ্রা। কী করতে হবে? 62.50 সঙ্গে 2.5 গুণ করতে হবে। ভালো করে দেখো গুণটা। দেখো 6250 করেছি, নিচে 100 করেছি। কেন 100 করলাম? দশমিকের পরে দুটো ঘর আছে বলে একের পরে দুটো শূন্য। এখানে দশমিকের পরে একটা ঘর ছিল বলে একের পরে একটা শূন্য। এবার ওপরগুলো গুণ করবো, নিচেগুলো গুণ করবো। ওপরগুলো গুণ করলে হচ্ছে এরকম, নিচেগুলো গুণ করলে হচ্ছে এরকম। এবার কাটাকুটি করে দেবো। দেখা যাচ্ছে নিচে দুটো শূন্য আছে, তাহলে এখানে 156 পরে দশমিক বসে 25। দেখেছো? দশমিক পরে দুটো শূন্য, দুটো ঘর আছে বলে একের পরে দুটো শূন্য বসছে। ঠিক আছে? তাহলে 156.25 টাকা আমাকে খরচ করতে হবে। পরের অঙ্কটা হচ্ছে একটি ত্রিভুজের পরিসীমা 14.4 সেন্টিমিটার। ঠিক আছে? ওই সমবাহু ত্রিভুজে একটা সমবাহু ত্রিভুজ কাকে বলে তোমরা জানো নিশ্চয়ই। যে ত্রিভুজে 3টে বাহুর মাপ সমান তাকে সমবাহু ত্রিভুজ বলা হয়। একটি বাহুর মাপ কত হলো? 3টে বাহুর মাপ যদি 14.4 সেন্টিমিটার হয়, একটি বাহুর মাপ কত হবে? তার 3 ভাগ হবে। 3 দিয়ে ভাগ করছি। দেখো 3 দিয়ে ভাগ করা মানে হচ্ছে 3 দিয়ে গুণ করা। ঠিক আছে? এবার আমরা কী করবো? কাটাকুটি করে নিলাম। 3 48 হচ্ছে। কাটাকুটি করলে 48কে 144কে যদি 3 দিয়ে ভাগ করে 48 হচ্ছে, তার উপরে 48, নিচে 10। 48 10 মানে 4.8 সেন্টিমিটার। ঠিক আছে? একের পরে একটা শূন্য, দশমিকের পরে একটা ঘর। তাহলে ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে 4.8 সেন্টিমিটার। তারপরে কিছু গুণ করা আছে, খুব সহজভাবে গুণটা বুঝবো। 0.7 আর 0.9। দেখো যেগুলো শিখছিলাম সেগুলোই। 0.7 মানে 7-এর 10, 0.9 মানে 9-এর 10। 7 9 63, 10 10 100। ঠিক আছে? একেবারে দুটো শূন্য, দশমিকটা এমন জায়গায় বসবে তারপরে যেন দুটো ঘর থাকে। ঠিক আছে? এরপরে 0.6 0.5 কত আসবে? ওই একই রকমভাবে 5 6 30, 0.30। লাস্টের শূন্যটা না লিখলেও চলবে। তারপরে 0.02 আর 0.2। দেখো এখানে দশমিক পর দুটো ঘর আছে বলে উপরে 2 লিখে নিচে কিন্তু আমরা 100 লিখেছি। এখানে দশমিক পরে একটা ঘর আছে বলে উপরে 2 লিখে আমরা 10 লিখেছি। এবার 2 2 4 আর 110 গুণ করলে হচ্ছে 1000। দশমিকটা এমন একটা জায়গায় বসাবো যার পরে যেন 3টে সংখ্যা থাকে। 4 আছে তো এই একটা শূন্য নেওয়া হলো, একটা শূন্য নেওয়া হলো, তারপর দশমিক বসানো হলো 0.004। দেখো দশমিক পরে এখানে 1 ঘর 2 ঘর 3 ঘর, এখানেও একের পরে 3টি শূন্য আছে। এইভাবেই অঙ্কগুলো আমরা বুঝবো। পরবর্তীকালে দেখো 700.67 আর 0.39 এখানে গুণ করবো। প্রথমে ওপরগুলো গুণ করে নেবো, তারপর নিচেগুলো গুণ করবো। নিচে ওপরগুলো গুণ করলে হচ্ছে 2613, নিচেগুলো কটা আছে? 1 2 3 4টে শূন্য। তো দশমিকটা 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর, এইখানে দশমিকটা বসবে। আমরা এরকমভাবে শিখছি। ওপরের অঙ্কটার মতো নিচের অঙ্কটা 52 আর 43 ওপরে গুণ করবো। নিচে এটা আছে 1 2 3 4 4টে শূন্য। দশমিকটা এইখানে শুরু করবো। 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর, এইখানে দশমিকটা বসবে। তারপরে দেখো 0.07 আর 0.97। ঠিক আছে? 7 মানে এখানে 7 হচ্ছে, নিচে হচ্ছে 100। কেন 100 হলো? দশমিক পর দুটো ঘর ছিল বলে 100 হয়েছে। এখানে 97। দেখো দশমিক পর দুটো সংখ্যা আছে বলে এখানে 100 হয়েছে। ওপরগুলো গুণ করবো, নিচের দিকে গুণ করবো। এবার দেখা যাচ্ছে 4টে ঘর আছে।
একটা, দুটো, তিনটে, চারটে শূন্য, এখানে এক ঘর, দু ঘর, তিন ঘরে শেষ হয়ে যাচ্ছি, যার একটা শূন্য নিয়ে এসে তার দশমিক বসাবো। ঠিক আছে, যদি ঘর শেষ হয়ে যায় তাহলে আমরা একটা শূন্য নিতে পারি। তারপর কত হচ্ছে 6.23 আর 2.51। 6.23 মানে হচ্ছে 623/100, দশমিক পরে দুটো ঘর আছে বলে এখানে 100 এলো, এখানেও দশমিক পরে দুটো ঘর আছে বলে এখানে 100 এলো। এর উপরগুলো সব গুণ করলাম, গুণ করার পর দেখা যাচ্ছে চারটে শূন্য, একের পরে চারটে শূন্য, মানে আবার এখান থেকে ধরবো এক ঘর, দু ঘর, তিন ঘর, চার ঘর, তাহলে সংখ্যাটা শেষ হচ্ছে না, তাহলে 15.637 হচ্ছে আমাদের উত্তর। এরপরে আমরা আছি পরের অঙ্কটা, ওই একই রকমভাবে 507 293 গুণ করবো। চারটে সংখ্যা আছে, এখানে চারটে শূন্য আছে, এখানে এক ঘর, দু ঘর, তিন ঘর, চার ঘর, এখানে দশমিকটা বসবে। তারপরে দেখ কি আছে 8.23 আর 0.3, তাহলে 823 আর 3 গুণ করবো, আর 10 আর 100 গুণ করবো। 1, 2, 3টে শূন্য আছে, তাহলে এখানে এক ঘর, দু ঘর, তিন ঘর, 2.469, এটা হবে উত্তর। তারপরে কি আছে দেখো 82.03 গণিত 0.06, এটা গুণ করবো। ওপরে 8,203, তার সঙ্গে 6 গুণ করবো, আর নিচে 100 আর 100 গুণ করবো। এখানে চারটে শূন্য আছে, এখান থেকে শূন্য শুরু হবে, একটা, দুটো, তিনটে, চারটে, চারের পরে দশমিকটা বসবে। তারপরে কি আছে দেখো, তারপরে আছে 85.29 আর 3.92, এটা গুণ করবো। ওপরটা গুণ করেছি, নিচেরটা গুণ করেছি, দেখা যাচ্ছে নিচে চারটে শূন্য আছে, তাহলে এখান থেকে 1, 2, 3, 4, যেখানে 4 শেষ হবে সেখানে দশমিকটা বসিয়ে দেবো। 334.338 হবে উত্তর। বেশ, তারপরে অঙ্কগুলো একই রকমের 722 আর 265 গুণ করবো প্রথমে, আর তারপরে দেখা যাচ্ছে কি আছে এক ঘর, দু ঘর, তিন ঘর, এখানে এক ঘর, দু ঘর, তিন ঘর, তাহলে 191 পরে আমরা শূন্য বসেছি, এখানে শূন্যটার কোনো দাম নেই বলে ছেড়ে দেওয়া হয়েছে। অনুরূপভাবে দেখো 7,204, তাকে 5 দিয়ে গুণ করেছি, নিচে 100 গুণ করেছি, 1000 হয়েছে, তাহলে চারটি শূন্য, এখান থেকে শুরু করবো, একদম ধার থেকে শুরু করবো, 1, 2, 3, 4, তাহলে 3-এর পরে শূন্যটা বসবে, তাহলে 3.602 হবে উত্তর। আরও কিছু অঙ্ক আছে, তোমরা দেখো এই একই রকমভাবে ওপরটা গুণ, নিচেরটা গুণ, নিচে আছে এক, এখানে দেখো 1, 2, 3, 4, 5, 5টা ঘর আছে, দশমিকটা দেখো 1, 2, 3, 4, 5, 5 ঘর পর দশমিক বসছে, 807.41696। 15 অঙ্কটা দেখে নেবো। 15 অঙ্কটাও তিনটে করে সংখ্যা আছে, ভয়ের কিছু নেই, একই রকমভাবে 3, 6, 18, 18, 36, ওপরটা গুণ হলো, নিচে 10, 10, 10, 1000 হয়েছে, তাহলে তিনটে ঘর আছে, এখানে শুরু করবো, এক ঘর, দু ঘর, শেষ হয়ে যাচ্ছে, একটা শূন্য নিয়ে এসে দশমিক বসিয়ে দেবো। ঠিক আছে, এরকম অঙ্ক আমরা আগেই করেছি। এবারে দেখো ওই একই রকমভাবে এই অঙ্কটাই রয়েছে। তারপরে এই তিনটে গুণ করবো, পরপর পরপর গুণ করে নেবো, যেটা হবে দেখবো কটা আছে, 1, 2, 3, 4, চারটি শূন্য আছে, 1, 2, 3, 4, চারটের পর দশমিক বসবে। এই অঙ্কটাও সেরকমভাবে 121, নিচে হবে 105, নিচে হবে 10, 2, নিচে হবে 52, নিচে হবে 10। ঠিক আছে, ওপরটা গুণ, নিচেরটা গুণ, নিচে আছে 1, 2, 3, চারটে শূন্য, তাহলে শূন্যটাকে ধরবো 1, 2, 3, 4, তাহলে 3.146, এই শূন্যটা লেখার দরকার নেই বলে কেটে দেওয়া হয়েছে। বেশ, তারপরে একটা সংখ্যা দিয়ে দেখো, এই অঙ্কগুলো খুব ভালো। 3.06, দেখো দশমিকটা উঠাতে গেলে তলায় 100 আসছে, দশমিক পর দুটো ঘর বলে এখানে 100 আসছে, এই 100 কেটে গেলে 304 পরে থাকে, সহজভাবে অঙ্কটা বোঝা হয়ে গেল। এরকম অঙ্ক খুব সোজা আছে, 7.92, দশমিক পর দুটো ঘর আছে বলে একের পরে দুটো শূন্য, এই দুটো শূন্য, এই দুটো শূন্য কেটে গেলে 10 পরে থাকে, 7,290 হবে, 7,920 হবে। ঠিক আছে, একটা শূন্য গুণ হয়ে গেল, এখানে 792 সঙ্গে 10 গুণ করলে এটাই আসে, দুটো শূন্য আগে কেটে গেছে। তারপরে মানের অর্ধক্রমে সাজাও, মানে ভালো করে বুঝবে, অর্ধক্রমে মানে বড় থেকে ছোট, অনেকে ছোট থেকে বড় করে, অর্ধক্রমে মানে ছোট আসতে হবে, বড় থেকে ধীরে ধীরে ছোট আসতে হবে, ক্রমে ক্রমে অধর আসতে হবে, মানে বড় থেকে ছোট আসতে হবে। দেখো এই দুটো সংখ্যা আছে, 0.5 গুণিত 0.3, 0.5 গুণিত 0.3 মানে হচ্ছে 0.15। ঠিক আছে, 0.15টা হচ্ছে সব থেকে, তারপরে অর্ধক্রমে সাজা আমরা কী পাই, 0.5টা সব থেকে বড়, তারপরে 0.3টা, তারপর 0.5 গুণ 0.35। ঠিক আছে, এভাবে আমরা অঙ্কগুলো বুঝবো। অনুরূপভাবে দুটো সংখ্যা যদি গুণ করা হয়, সেটার ভগ্নাংশের পরিমাণটা কমে যায়, তাহলে 7টা সব থেকে বড় হচ্ছে, তারপরে 6টা আছে, তারপরে হচ্ছে 0.42, মানে হচ্ছে এইটা। বুঝা গেল? দেখো 0.9 গুণ 0.2 মানে 0.18,
.9টা বড়, তারপর 0.2, তারপর 0.18। 18 মানে হচ্ছে এইটা লেখা হয়েছে এখানে। 0.4 গুণ 0.8, 0.4 গুণ 0.8 মানে 0.32। তাহলে 8, তারপর আসবে 4, তারপর আসবে 3.2, 3.2 মানে হচ্ছে এইটা লেখা হয়েছে এরকম ভাবে। এখানে দেখো 1.2 আর 1.5 গুণ করলে 1.8 হচ্ছে। বড় কোনটা হচ্ছে? বড় কিন্তু হচ্ছে 1.8টাই সব থেকে বড় হচ্ছে, ঠিক আছে? 1.8 সব থেকে বড় হচ্ছে, তারপরে 1.5, তারপরে 1.2। এটা কিন্তু একটু অন্যরকমের অঙ্ক, ঠিক আছে? এবার ক্ষেত্রে দেখো 2.3 আর 2.4 গুণ করলে 5.52। তাহলে এটাই সব থেকে বড় হচ্ছে 2.52। এটা মানে হচ্ছে এইটা প্রথমে লিখেছি, তারপরে এটা লিখেছি 2.3, তারপরে 2.4 প্রথমে, তারপর 2.3, ঠিক আছে? এরকম ভাবে এই অঙ্কটা এরকম হচ্ছে 48.24। এটাই সব থেকে বড় হচ্ছে, এটা আগে লিখবো, তারপর লিখবো 7.2, তারপর লিখবো 6.7। আরেকটা অঙ্কটা দেখানো কি আছে, 8.2 গুণিত 1.9। প্রথমে এটা গুণ করবো 15.58। এটাই সব থেকে বড় হচ্ছে, 15.58 করতে গেলে এখান থেকে এলো, এটা লিখবো প্রথমে, তারপরে আছে কি 8.2, এটা লিখবো, তারপরে 1.9 এটা লিখবো। এরকম ভাবে আমরা বড় থেকে ছোট বা ছোট থেকে বড় সাজাতে পারি। এরপর আমরা পরিবেশ নিয়ে আলোচনা করব। পরিবেশ ও বিজ্ঞান। আজ আমরা 36 পারা থেকে পড়া শুরু করছি। দেখো কি আছে, একটা বোতলের মুখ তার ধাতুর তৈরি ঢাকনা এঁটে বসে গেছে। তুমি কি করবে? বোতলের ঢাকনা সহ মুখটা আগুনে গরম করবে। তখন কি ঘটবে? ধাতব ঢাকনাটা আকারে একটু বেড়ে গিয়ে আলগা হয়ে যাবে। একইভাবে গরুর গাড়ির চাকায় লোহার বের পরানোর সময় বেরটা গরম করে একটু বাড়িয়ে নেওয়া হয়। কাঠের চাকায় ওই বের পরানোর পর ঠান্ডা করলেই তা চাকায় আঁট হয়ে বসে যায়। আবার রেল লাইনের জোরের মুখে একটু ফাঁক রাখা হয় একই কারণে। রোদের তাপ বা রেল চলাচলের ফলে গরম হয়ে রেল লাইনের দৈর্ঘ্য বেড়ে যেতে পারে। তখন যদি তা বাড়ার জায়গা না পায় তাহলে রেল লাইন কী হবে? রেল লাইন বেঁকে যেতে পারে। তাই বাড়ার জায়গা রাখার জন্যই রেল লাইনের জোরের মুখে ফাঁক রাখা হয়। এগুলোই সবই ভৌত পরিবর্তনের উদাহরণ। দেখো এখান থেকে দুরকম প্রশ্ন থাকতে পারে। একটা ভৌত পরিবর্তনের উদাহরণ দাও যেখানে তাপের প্রয়োগে ভৌত পরিবর্তন হয়, অথবা এটাও থাকতে পারে কিভাবে গরুর গাড়ির চাকায় লোহার বের পরানো হয়, বা রেল লাইনের জোরের মুখে কেন ফাঁক রাখা হয়। পরের জায়গায় চলে যাচ্ছি আমরা। শহরে যে পানীয় জল পাঠানো হয় তার মাঝে মাঝে একটু ঝাঁঝালো গন্ধ পাওয়া যায়, তাই না? কিসের জন্য ওই গন্ধ? জলে ক্লোরিন মেশানো হয় জীবাণু মারার জন্য। ফলে জলে হ্যালোজেন ট্যাবলেট মিশিয়ে কিছুক্ষণ রেখে দিলেও জীবাণু মরে যায়। জীবাণু মরে যাওয়া হচ্ছে রাসায়নিক পরিবর্তন। তাহলে দেখো রাসায়নিক পরিবর্তন উদাহরণ হচ্ছে, তার সঙ্গে তোমাদের শিখিয়ে দেওয়া হচ্ছে জলে জীবাণুনাশক হিসেবে কি ব্যবহার করা যেতে পারে, ঠিক আছে? তার গন্ধটি বা কেমন? পরের প্রশ্ন হচ্ছে, দেখো কিছুদিন রেখে দিলে কলার গায়ে কালো ছোপ পড়ে যায়, তা কেন বলতো? তার মধ্যে রাসায়নিক পরিবর্তনের কারণে এটা হয়। আবার জলে আর্সেনিক যৌগ থাকলে মানুষের হাতে পায়ে কালো ছোপ পড়ে যায়। এটা এক ধরনের জটিল বা ধারাবাহিক রাসায়নিক পরিবর্তন ঘটে। তাহলে আর্সেনিক কীভাবে মানুষের ক্ষতি করে? আর্সেনিক জলে মিশে গিয়ে মানুষের হাতে পায়ে কালো ছোপ পড়ে যায়। এরপর দেখো একটা প্র্যাকটিক্যাল কিছু করতে দিয়েছে, সেটা আমরা ভালো করে বুঝবো। একটা ছোট আলু নিয়ে তাকে দুভাগে ভাগ করো। দেখো আলু নিয়েছে, দুভাগে ভাগ করা হয়েছে। তার ভেতরের অংশটা কেমন দেখো, কিছুক্ষণ রেখে দাও, তারপরে দেখো বাকি অংশের রং কেমন হলো। কি হয় বলো তো? দেখা যাবে কি দেখতে পেলে আর কেন এমন হলো মনে হয়। দেখো একটা ছোট আলুকে দুভাগে ভাগ করার পর কাটা অংশে বাদামি ছোপ দেখা গেল। কেন এমন হলো বলো তো? আলুর কাটা অংশে বাতাসের অক্সিজেনের সংস্পর্শে এসে রাসায়নিক পরিবর্তন ঘটায় এবং বাদামি ছোপ দেখা যায়। এরপরে এই ঘটনাটা আপেল বা ডাবের মুখ কেটে রাখলেও তোমরা দেখতে পাবে বাতাসে অক্সিজেনের সংস্পর্শে এসে ওই কাটা অংশে রাসায়নিক পরিবর্তন ঘটে বাদামি ছাপ পড়ে।
এরপর কি আছে দেখো, কোনো কোনো ক্ষেত্রে ভৌত রাসায়নিক পরিবর্তন একই সঙ্গে ঘটে। যেমন মোমবাতি জ্বালালে মোম যেমন পুড়ে যায়, এটা হচ্ছে রাসায়নিক পরিবর্তন, আর মোম যেরকম গলে যায় সেটা হচ্ছে ভৌত পরিবর্তন। কোনো কোনো গাছের আটা জমে গঁদ, ধুনো ইত্যাদি তৈরি হয়। এক্ষেত্রে বাতাসের জলীয় বাষ্প ও অক্সিজেনের সংস্পর্শে আঠার ভৌত ও রাসায়নিক পরিবর্তন ঘটে। আবার পাইন, ইউক্যালিপটাস গাছের পাতা পড়ে, তার ভেতর রাসায়নিক পদার্থ মাটিতে মিশে যায়। এই সমস্ত পদার্থের জন্যই এইসব গাছের চারপাশে ঘাস জন্মাতে দেরি হয়। প্রাণীর মলমূত্র অথবা জীবদেহের অংশকে জীবাণুরা রাসায়নিক পরিবর্তনের মধ্যে দিয়ে আবার সরল যৌগ ভেঙে প্রকৃতিতে মিশিয়ে দেয়। কিছু জীবাণু কাটা ফলের রাসায়নিক পরিবর্তন ঘটায় বা বংশবৃদ্ধি করে। আবার কাটা ফলের রোগ জীবাণুরা বাহক হচ্ছে মাছি এসে বসতে পারে, তা থেকে নানা রকম অসুখ হতে পারে। তাই অনেকক্ষণ কেটে রাখা ফল খেতে বারণ করা হয়। দেখো কেন অনেকক্ষণ ফল খেতে বারণ করা হয়, এটা একটা প্রশ্নের উত্তর হলো। পরে আছে 37 পাতায়, দেখো কি আছে, জামা কাপড়ে কিছু কিছু দাগ লাগলে লেবুর রস দিয়ে সেই দাগ তুলে দেওয়া যায়। তোমরা জানো, যেমন বাড়ির বেসিনে বা মেঝেতে ছোপ পড়লে কি করতে দেখো, এটি কী ধরনের পরিবর্তন, এটা অবশ্যই রাসায়নিক পরিবর্তন। ঠিক আছে। শীতকালে গা, হাত, পায়ের চামড়া ফেটে যায়, ঠোঁট ফাটে, কেন বলো তো? তুমি এই ঠোঁট ফাটা থেকে রক্ষা পাওয়ার জন্য ডাক্তারবাবু বা বাড়ির বড়দের পরামর্শে কি করো? ক্রিম বা গায়ে অন্য জাতীয় জিনিস মেখে তা রক্ষা করো। বিভিন্ন ঋতু পরিবর্তনের ফলে আমাদের দেহে কি কি রোগ সংক্রমণ হতে পারে, যেমন পেট খারাপ, সর্দি কাশি, জলবসন্ত, হাম, ম্যালেরিয়া, ডেঙ্গি ইত্যাদি নিজেদের মধ্যে আলোচনা করে সারণীতে লেখো। দেখো কী কী হতে পারে তোমাদের আমি বলে দিচ্ছি। প্রথমে গ্রীষ্মকালে ডেঙ্গি হতে পারে, ম্যালেরিয়া হতে পারে। বর্ষাকালে পেট খারাপ, সর্দি কাশি, শীতকালে সর্দি কাশি, নিউমোনিয়া হতে পারে। বসন্তকালে জলবসন্ত বা হাম হতে পারে। ঠিক আছে, দেখে নাও ছকটা কীভাবে পূরণ করা হলো। আমরা পড়াটাকে এগিয়ে নিয়ে যাব, দেখব কি আছে। কেন এমন হয় বলতো? উপযুক্ত আবহাওয়া পেয়ে বিভিন্ন সময়ে জীবাণুদের বাড়বাড়ন্ত হয়। দেহে ঢুকে পড়া জীবাণুরা তাদের প্রভাবে আমাদের শরীরে নানা রকম পরিবর্তন ঘটায়। তার ফলে আমাদের শরীরে নানা রকম রোগের লক্ষণ দেখা যায়। তাহলে দেখো আমাদের শরীরে কত রকম ভৌত রাসায়নিক পরিবর্তন ঘটে চলেছে। তার ফলে কি ঘটে, কখনো অনুভব করেছো? কখনো শরীরের তাপমাত্রা বাড়ছে, গতি তফাৎ হচ্ছে, কখনো বা শ্বাস প্রশ্বাস দ্রুত বা মন্থর হচ্ছে। আরও কি কত ঘটে, একটা আমরা ছকের মাধ্যমে বোঝার চেষ্টা করব। দেখো ঘটনা কি আছে, তোমার নাকের কাছে একটা আঙুল এনে জোরে শ্বাস ছাড়ো, কি দেখতে পাবে? বাতাসটা গরম লাগছে, কারণ ভেতরে গরম বাতাস বাইরে বেরোচ্ছে। আর একটা কী আছে, দেখো একটা খালি কাঁচের গ্লাসে এক হাত নিয়ে মুখ হাঁ করে তার গায়ে জোরে শ্বাস ছাড়ো, যেমন এখানে দেখানো হয়েছে। কি দেখা যাবে? গ্লাসের গায়ে একটু ঘোলাটে ভিজে দেখা যাবে, কারণ নিঃশ্বাসের সঙ্গে জলীয় বাষ্প ঠান্ডা গ্লাসের সংস্পর্শে এসে ঘনীভূত হচ্ছে, তাই জন্য এরকম দেখা যাচ্ছে। দেখো তোমরা নিজেরা প্র্যাকটিক্যাল করবে, তাহলে বিষয়বস্তুটা আরও ভালো করে তোমরা বুঝতে পারবে। পড়াটাকে এগিয়ে নিয়ে যাচ্ছি, 38 পাতার দিকে ঢুকছি আমরা। দেখো একটা কাচের গ্লাসে বরফ নিয়ে খোলা বাতাসে রাখা হলো, তখন কি আগের পৃষ্ঠার দ্বিতীয় ঘটনাটি একই রকম লক্ষ্য করেছো? দুটো ঘটনার মধ্যে মিল বা অমিল কোথায়? যে রাখো, আমাদের শরীরে হাড় ভঙ্গুর হয়ে যাওয়া, মলমূত্র স্বাভাবিক রং পরিবর্তন, খাদ্য হজম করা, দাঁতে ছোপ পড়া, চোখে ছানি পড়া, এগুলি এক ধরনের রাসায়নিক পরিবর্তনের প্রভাবে ঘটে। প্রশ্ন থাকতে পারে, আমাদের শরীরে কীরকম রাসায়নিক পরিবর্তন ঘটে, কয়েকটা উদাহরণের সাহায্যে বলো। এরপরে দেখো একটা ছক আছে, ছকটা আমরা ভালো করে পূরণ করার চেষ্টা করব। বিভিন্ন ঘটনা, কোনটা প্রাকৃতিক, কোনটা মনুষ্য সৃষ্ট, কোনটা ভৌত পরিবর্তন বা কোনটা রাসায়নিক পরিবর্তন। দেখো প্রথমে গাছে কাঁচা ফল পেকে গেল,
এটা একমুখী প্রাকৃতিক ভৌত ও রাসায়নিক পরিবর্তন। ঠিক আছে। শুয়োপোকা থেকে প্রজাপতি হলো, এটা একমুখী প্রাকৃতিক বহু রকমের রাসায়নিক পরিবর্তন। ফুটবল পাম্প দেওয়া হলো, এটা হচ্ছে বহুমুখী, পাম্পটা আবার বেরিয়ে যেতে পারে, এটা মনুষ্য সৃষ্টি একটা ভৌত পরিবর্তন। মোমবাতি জ্বালানো হলো, এটা হচ্ছে বহুমুখী, মোম গলে আবার সেখান থেকে আবার মোম পাওয়া যেতে পারে, এটা হচ্ছে মনুষ্য সৃষ্টি ভৌত এবং রাসায়নিক পরিবর্তন। ঠিক আছে। উদ্ভিদ দেহে থেকে কয়লা তৈরি হলো, এটা কিন্তু একমুখী প্রাকৃতিক ভৌত ও রাসায়নিক পরিবর্তন। দেহের হাড় ভাঙা ছবির এক্স রে প্লেট তোলা হলো। ঠিক আছে। দেহে হাড় ভাঙা ছবি এক্স রে প্লেটে তোলা হলো, কি এটা একমুখী মনুষ্য সৃষ্ট একটা রাসায়নিক পরিবর্তন। দুধ থেকে ছানা কাটা হলো, এটাও কিন্তু একমুখী মনুষ্য সৃষ্ট ভৌত ও রাসায়নিক পরিবর্তন। আর মাখন গণনা হলো, এটা একমুখী মনুষ্য সৃষ্ট ভৌত পরিবর্তন। আর গাছের পাতার রং পরিবর্তন হয়ে গেল, এটা কিন্তু একমুখী প্রাকৃতিক এবং রাসায়নিক পরিবর্তন। দেখো, এইভাবেই তোমাদের পড়াটা শেষ করলাম। আশা করি তোমাদের অনেক কাজে লেগেছে। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে। চ্যানেল যদি নতুন থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবে, যাতে আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমাদের পৌঁছায়। তোমরা প্রত্যেকে ভালো থাকবে।